আজকের এই সভায় উপস্থিত হওয়ার জন্য মঞ্চে উপবিষ্ট ব্লক সভাপতি সাইফুল ইসলাম মহাশয় এবং কাশেমার আহমেদ ভাই থেকে শুরু করে মঞ্চে অনেকেই আছেন এবং আমার সম্মুখে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমি সংক্ষিপ্তভাবে কিছু বলবো। আজকে বিশেষত জমায়েত হয়েছি রায়পুর অঞ্চলের বোতাইনগর গ্রামে। আজকে আমরা কেন এখানে জমায়েত হয়েছি এটা আমাদের প্রথমেই বুঝে নিতে হবে যে আমরা জমা হয়েছি জিইউপি পার্টির সমর্থনে, অর্থাৎ এই পার্টিটার শুভ সূচনা এখনো 2 মাস হয়নি, সদ্য একটা প্রস্ফুটিত ফুলের মতো। তা আমরা কেন এখানে জমায়েত হলাম আমরা নিজেদের চাহিদা পূরণ করার জন্য, আমাদের নিজেদের যে আবেগ, আমাদের যে দীর্ঘদিনের একটা বঞ্চনা, সেখান থেকে আমরা তিল করে সেখান থেকে সরে এসে বিভিন্ন পার্টির সমর্থন থেকে আমরা তাদের হাতকে ছেড়ে দিয়ে আমরা আজকে জিইউপি পার্টির সমর্থনে আজকে এখানে আমরা জড়ো হয়েছি। এখানে আমাদের বুঝতে হবে যে আমরা এই পার্টির সমর্থনে যে মূল কাণ্ডারি, যার হাত ধরে আমরা আসতে চেয়েছি, সেই হুমায়ুন কবির মহাশয়, তার বিশেষত্ব কি, তিনি কেন এই দলটা প্রতিষ্ঠা করেছে, কেনই বা বিগত যে দলে ছিল সেই দলটা কেন ছাড়লো, এটা আমাদেরকে প্রথমে প্রত্যেকেই বুঝে নিতে হবে নিজের মনের অন্তর থেকে। আমরা দেখেছি দীর্ঘদিন থেকে হুমায়ুন সাহেব শুধুমাত্র প্রতিবাদী মুখ নয়, তিনি জিহাদি বলা যায়। জিহাদি এই জন্য বলছি, সে সমস্ত কিছুর ঊর্ধ্বে সমস্ত বাধাকে অতিক্রম করে সঠিক কথাটাকে উপলব্ধি করে সেটাকে প্রস্তাব আকারে সে পেশ করে। কিন্তু অনেকে সেটা মানতে নারাজ, অনেকে সে মানতেই চায় না। নিজের সত্যতা, নিজের সঠিক সেই পথকে উপলব্ধ করে জনগণকে যখন বলে যে আমার এই চাহিদা, এই ডিমান্ড সরকারের কাছে দাবিদার, সেটা পেশ করে, সরকার সেটা মানতে নারাজ, মানতে চায় না। তাহলে আমাদের প্রথম হচ্ছে যে হুমায়ুন সাহেবের হাতকে আমাদেরকে শক্ত করতে গেলে আমাকে এই জিইউপি পার্টির ছত্রছায়ায় আসতে হবে। তার দাবিটা কি ছিল? তার একটাই দাবি ছিল, ন্যায্য দাবি, যে সংখ্যালঘু যারা সম্প্রদায়ভুক্ত মানুষ, তাদের যে অধিকার, সেই অধিকারকে আমাকে ছিনিয়ে নিতে হবে বলেনি কোনোদিন, আমাকে ফিরিয়ে দিতে হবে বলেছে। তাহলে সেই যত সামান্য অধিকারটুকু যদি না পাওয়া যায়, সে একটা সংসদ হওয়া সত্ত্বেও সে কোনো ডিমান্ড সে পূরণ করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়। কোনোদিন তার চাওয়া পাওয়া দীর্ঘদিন বলা সত্ত্বেও তার চাহিদাকে কোনোদিন পূরণ করেনি। সর্বশেষ যেটা তার চাহিদা ছিল সেটা হচ্ছে বাবরি মসজিদ, এটাই তার শেষ ডিমান্ড ছিল। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে যখনই সে উত্থাপন করেছিল যে আমরা বাবরি মসজিদ করব, সেদিনও কিন্তু বলেনি যে তুমি বাবরি মসজিদ করতে পারবে না। 2024 সালে তিনি ঘোষণা করেছিলেন যে আগামী 6 ডিসেম্বর 2025 আমি বাবরি মসজিদ স্থাপন করব। কিন্তু 24 থেকে 25 সাল, 1 বছর অতিবাহিত হওয়ার পরেও তিনি কিন্তু কোনোদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন সাহেবের বিরুদ্ধে কোনো স্টেপ নেননি বা তাকে করতে দেওয়া হবে না এটা বলেননি। কিন্তু দেখা গেল যে 2025 সাল যখন দোরগোড়ায় পৌঁছে গেছে বাবরি মসজিদ উত্থাপন করতে, ঠিক তার কিছুক্ষণ সন্ধিক্ষণ আগেই 6 ডিসেম্বর আগেই 4 ডিসেম্বর ডেকে নিল বহরমপুর একটা সভা। সেই সভায় তাকে আমন্ত্রণ করা হলো, তাকে জল ফুল থেকে শুরু করে যা কিছু দিয়ে তাকে হাসি মুখে তাকে বিদায় দিয়ে দিল এই দল থেকে। তার অপরাধটা কি? অপরাধ একটাই, যে বাবরি মসজিদ।
এটা কি আমাদের নৈতিক অধিকার নয়? প্রত্যেকটা মানুষের নৈতিক অধিকারের মধ্যে পড়ছে এটা সংবিধান। সংবিধানে সেটাই বলে যে প্রত্যেক ধর্মের নিজস্ব স্বাধীন সত্তা আছে। সেখানে প্রত্যেকটা ধর্মের নিজস্ব স্বাধীন সত্তা থাকা সত্ত্বেও আজকে হুমায়ুন সাহেবকে সেইখান থেকে বহিষ্কৃত হতে হলো। তাই আমাদেরকে ভাবতে হবে যে একটা ইস্যুর জন্য যদি হুমায়ুন সাহেবকে সেইখান থেকে সরে আসতে হয়, তো এরকম লাখো লাখো ইস্যু আছে যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বঞ্চনা করছে। সেই সমস্ত ইস্যুগুলো আমরা একটা একটা করে যদি উপলব্ধি করতে পারি, তাহলে আমাদের বুঝতে হবে যে আমরা জেউপি পার্টির সমর্থন কেন আমরা এসেছি আজকে আমরা আপনাদেরকে বলতে। আমরা এই গ্রামে এসে একটা বার্তা দিতে এসেছি যে আমরা দীর্ঘদিন থেকে বিভিন্ন পার্টির ছত্রছায়ায় ছিলাম। দীর্ঘ 34 বছর বাম জামানায় থাকাকালীন আমরা দেখেছি সেখানে বিভিন্ন রকমের অশান্তির বাতাবরণ এবং এক পেশি একটা মনোভাব থাকার ফলে সংখ্যালঘু বলে নয়, গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের বিভিন্ন মানুষকে তারা বঞ্চিত করেছিল সেই বামফ্রন্ট সরকার। সেই জামানাকে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এক ঝুড়ি উপহার নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিল যে সমগ্র মানুষের আমরা উন্নতি করব। তিনি বলেছিল সমগ্র জাতি নয়, সমগ্র সম্প্রদায়ের মানুষকে একটা ছত্রছায়া দিয়েছে, তাদেরকে একটা উন্নতি করার তারা অঙ্গীকারবদ্ধ করেছিল। কিন্তু আমরা একটার পর একটা দেখতে পেলাম কি তিনি যা প্রতিশ্রুতি দিয়েছিল 2011 সাল থেকে 2025 সাল পর্যন্ত সেই সমস্ত অঙ্গীকার একটিও তিনি পূরণ করেননি। আমি এই জন্যই বলছি একটিও পূরণ করেননি। তিনি প্রথম 2011 সালে এসেছিল সিঙ্গুর আন্দোলন নিয়ে, কৃষকদের একটা অধিকার তিনি ফিরিয়ে দেওয়ার জন্য তিনি এসেছিল সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে। কিন্তু দেখা গেল যে সিঙ্গুর আন্দোলনে 3 ফসলি জমিকে নষ্ট হতে দেওয়া যাবে না, সেখানে শিল্প কলকারখানা বাইরেকার যে সমস্ত মহারাজারা এসেছিল এখানে করার জন্য তাদেরকে বিতাড়িত করা হলো সেখান থেকে। তাদের অপরাধটা কি ছিল না 3 ফসলি জমি বলে সেখান থেকে তাদেরকে চলে যেতে হলো। তাহলে যদি সেখানে ন্যানো কারখানা যেটা করার কথা হয়েছিল যদি সেই কারখানাটা উত্থাপন করা হতো, তাহলে আমাদের এই দেশের কতটা বেকারত্ব ঘুচতো। কিন্তু দেখা গেল সেই কারখানাটা চলে গেল গুজরাটে। তাই সেখানে গুজরাটের মানুষ কতটা উপকৃত হলো না, সেখানে যেমন শিল্প হলো, একদিকে বেকারত্বের হার সেখানে কিছুটা হলেও সেখানে কমলো। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে সেই শিল্প না হওয়ার জন্য আমাদের বেকারত্বের হার আরো কমে এলো। তাহলে এখানে প্রথম হচ্ছে কোন শিল্প কলকারখানা যে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিল সেটা কোনোটাই ফিল আপ হলো না। আজকে অত্যন্ত বড় যে সমস্ত শিল্পগুলো আছে এখানে 6248টা মতো কলকারখানা আমাদের এখানে পশ্চিমবঙ্গে। তার মধ্যে দেখা গেল এই 2011 সাল থেকে 2025 সাল পর্যন্ত বাস্তবে এখন দেখা যাচ্ছে মাত্র আর 2336টা মতো কারখানা দাঁড়িয়ে আছে। বাকিগুলো কোথায় গেল? মাত্র 200টা বড় কোম্পানি আছে আমাদের এই পশ্চিমবঙ্গে, বাকিটা আস্তে 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 নিশ্চুপ হয়ে গেল। তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে এখানে পশ্চিমবঙ্গে যেখানে শিল্পের নামে আমাদেরকে 2011 সালে এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছরের অপশাসনকে রুখতে, সেই অপশাসনকে রুখা তো দূরের কথা, আরো আমাদেরকে বেকারত্বের হারকে বাড়িয়ে দিল। এটা গেল শিল্পের কথা। আমরা যদি চাকরির কথায় চলে আসি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিয়ে বলেছিল আমি প্যারা টিচারদের ধাপে ধাপে আমরা একটা জায়গায় নিয়ে আসবো, এসএসকে এমএসকে দের একটা জায়গায় নিয়ে আসবো, ভোকেশনাল টিচার থেকে অ্যাসিস্ট্যান্ট এডুকেশন থেকে শুরু করে যে সমস্ত শিক্ষা বন্ধু আছে প্রত্যেকে আমরা একটা জায়গায় দেব। কিন্তু দেখা গেল আজকে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় সে সমস্ত টিচারদের তো দূরের কথা, আজকে শিক্ষাঙ্গনকে আজকে জলাঞ্জলি যাচ্ছে। প্রত্যেকটা শিক্ষাঙ্গনে কোনো শিক্ষক নেই, শিক্ষকের অভাবে আজকে কি হচ্ছে প্রত্যেকটা স্কুল বন্ধের মুখে, আজকে প্রত্যেকটা স্কুল বেসরকারির মুখে চলে যাচ্ছে। সরকারি তো এমনই একটা দুরবস্থা হয়ে যাচ্ছে যেখানে প্রত্যেকটা ঘরের দরিদ্র ঘরের ছেলেমেয়েরা
যেখানে সরকারের স্কুলে গিয়ে হয়তো আমাদের শিক্ষা নেওয়া দরকার, সেই জায়গাটা আজকে বন্ধ হয়ে প্রত্যেকটা বেসরকারিকরণ হয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের কোন জায়গায় ঠেলে দিচ্ছে না, সরকারি স্টেপটাকে আমরা বেসরকারিকরণের হাতে চলে যাচ্ছে। এই হচ্ছে শিক্ষার হার। আমরা 2011 সাল থেকে আমরা 2025 সাল পর্যন্ত দেখেছি মাত্র একটা এসএসসি, সেখানে মাত্র 26,000 চাকরি নিয়োগ হয়েছিল। সেই 26,000-এর চাকরিটাও আজকে দুরবস্থা, বাকি তো আমাদের বলারই নেই। তাহলে একদিকে শিল্প, একদিকে কলকারখানা, একদিকে শিক্ষা, স্বাস্থ্যের কথা তো বেহাল পরিস্থিতি। তাহলে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রতিশ্রুতি আমাদের দিয়েছিল, দেখা গেল একটিও নাই। বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা কেন আজকে এখানে এলাম? আমরা দেখা যাচ্ছে এনআরসির জুজু দেখিয়ে যেভাবে আমাদেরকে কেন্দ্রীয় সরকার বিভিন্ন বঞ্চনা থেকে দূরে রেখে এনআরসির জুজু দেখে আমাদেরকে যখনই লোকসভার ভোট আসে তখনই এনআরসির জুজু দেখানো হয়, হিন্দু মুসলমানের ডিভাইড করার একটা বিভাজন রাজনীতি শুরু করে দেয়। ঠিক অনুরূপ ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একই কায়দাকে অবলম্বন করেছে। প্রত্যেকটা ভোটের আগে একটা এজেন্ডা থাকে, সেই এজেন্ডায় পরিষ্কার ভাবে বলা থাকে যে আমরা কি করতে চাই। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই এজেন্ডায় বেছে দিয়েছে হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। হয় কেন? এটা কেন হবে? আজকে রাম মন্দির থেকে শুরু করে যখন বাবরি মসজিদ ভাঙার ইস্যু নিয়েছিল, সর্বপ্রথম এজেন্ডার মধ্যে পড়েছিল কি? এই এজেন্ডাই ছিল যে রাম মন্দির স্থাপিত করা হোক বাবরি মসজিদ ভেঙে দিয়ে। কার এজেন্ডা ছিল? নরেন্দ্র দামোদর দাস মোদীর। তাই দিকে দিকে সমস্ত দিকে আমরা দেখতে পেলাম যে রাম মন্দিরের 6 লাভ হয়ে গেল, 6 লাভ হয়ে গেল। এখানে ধর্মীয় ভাবাবেগকে আঘাত করার জন্য আমরা বলছি না। জিওপি পার্টি কোনোদিন কোন ধর্মকে আঘাত দেওয়ার জন্য বলে না বা বলবে না। হুমায়ুন সাহেবের এটা কিন্তু অঙ্গীকার নয়। তার ন্যায্য দাবি নিয়ে তার অঙ্গীকার, তার ন্যায্য দাবিকে প্রতিষ্ঠা করাই হচ্ছে তার অঙ্গীকার। কেন বিভাজনের রাজনীতি তারা খেলছে? একদিকে কেন্দ্র, একদিকে রাজ্য। একদিকে রাজ্যে আমরা দেখতে পাচ্ছি কি না, বিভিন্ন দিকে বিভিন্ন মন্দিরের ছড়াছড়ি যাচ্ছে, কিন্তু কই উন্নতির জায়গায় যেখানে আমাদের মূল প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আমরা বিভিন্ন পরিষেবার মধ্য দিয়ে আমরা উন্নতি সাধন ঘটাবো, আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মীর ভান্ডার দিয়ে মানুষের মনকে একটা ধোঁকা দেওয়ার একটা পরিকল্পনা করেছে, যেখানে বলা যায় এটা ভোট ব্যাংক। এই লক্ষ্মীর ভান্ডারটা হচ্ছে ভোট ব্যাংক, যে ডাইরেক্ট টাকা দিয়ে তো ভোট কেনা যায় না। তাই ওই মহিলাদেরকে একটা 500 টাকা 1000 টাকার ভোট যদি ধরিয়ে দেওয়া যায়, তাহলে আমার ভোটটা ঠিক পকেটে ধরে যাবে। এখানে প্রত্যেকের কাছে একটা প্রশ্ন, আপনারা নিজের বিবেককে জাগিয়ে তুলুন যে আমার একটা যদি শিল্প হয়, আমার একটা যদি কারখানা হয়, আমি একটা যদি চাকরির আওতায় আসি, সেক্ষেত্রে আমার উপকৃত হবে না ওই 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমি উপকৃত হব? এখানে পশ্চিমবঙ্গের মাননীয় এখানে 1000 থেকে বাড়িয়ে আমাকে 1500 টাকা এখন দিতে চাইছে। আরে এরকম ভাতা তো অনেক জায়গাতেই আছে। আপনি দিল্লি যান, গুজরাট যান, বিভিন্ন জায়গাতে, ছত্তিশগড় যান, সব জায়গাতেই কোথাও বা ব্যাংকে যোজনা, কোথাও বা ভাতৃ যোজনা, বিভিন্ন রকম যোজনার নাম দিয়ে 2200, 2700, 2350, 1000, 1700 বিভিন্ন জায়গায় দিচ্ছে। এখানে নতুন কিছু নয়। হয়তো আমাদের এখানে পশ্চিমবঙ্গের মানুষ তথা রায়পুর তথা দুধসর, সর্বঙ্গপুর তথা আমতলার মানুষ আমরা মনে করছি যে বিরাট কিছু দিচ্ছে আমাদের, এটা নয়। বাইরেকার চিত্রটাকে দেখে দেখবেন যে এই রকমের ভান্ডার বহু রকম, বহু জায়গায় বহু রকম নাম দিয়ে এখানে দেওয়া হচ্ছে, এটা নতুন কিছু নয়। এখানে আমাদের জিএসটির কথা যেখানে বলেছিল কেন্দ্রীয় সরকার, জিএসটি কথার অর্থ হচ্ছে গুড সার্ভিস ট্যাক্স, অর্থাৎ ভালো পরিষেবা। আমরা কি ভালো পরিষেবা পেলাম? পরিষেবাটা আমরা কি পেয়েছি? রাস্তাঘাটের উন্নতি, রাস্তাঘাটের উন্নতি পেয়েছি আমরা, মাথার উপরে ছাদ, আলো, শিক্ষা, স্বাস্থ্য। কোনটা? সব দিকে দেখবেন আমাদের অচল অবস্থা এখন পর্যবসিত হয়েছে। তাহলে এই অচল অবস্থা থেকে কাটাতে গেলে আমাদেরকে কেন্দ্র রাজ্য দুটোর বিরুদ্ধে আমাদেরকে স্টেপ নিতে হবে। কেন্দ্র এবং রাজ্য দুটোর এরা পাল্লা দিয়েছে, মন্দির মন্দির, মন্দির মসজিদ, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান।
সুতরাং এই হিন্দু মুসলমানের জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের নীতির কাছে আমাদেরকে মাথা নোয়ানো যাবে না, আমাদেরকে বিবেকের কাছে মাথা নত করা যাবে না, আমাদেরকে বিবেককে জাগিয়ে তুলতে হবে। যদি সত্যিকারের সেই বিবেকটা জাগ্রত হয়, তাহলে আমাদের এই রাস্তা, আমাদের ঘাট, আমাদের শিল্প, আমাদের কারখানা, আমাদের শিক্ষা সবটাই আমাদের এগিয়ে যাবে। আমরা যদি সেদিক থেকে, আমরা যদি সামান্য ওই কয়েকটা টাকার জন্য, অর্থের লোভে আমরা যদি সেদিকে ধাবিত হই, তাহলে আমরা একটা সেই চতুষ্পদী প্রাণীর মতো হয়ে থাকবো, যাকে বলা হয় ভেড়া। হয়তো একটা সামনে একটা যাচ্ছে, তার পিছন পিছন আমরা সবাই চলে গেলাম। আমরা এই চতুষ্পদী প্রাণী হয়ে দলদাস হয়ে থাকতে চাই না, আমরা দলদাস হয়ে থাকতে চাই না, আমি দলদাস থেকে একটু বেরিয়ে যেতে চাই। তাই আপনাদের কাছে আমি বিনম্রভাবে আবেদন রাখবো যে আমরা হিন্দু মুসলমানের জিকির তুলতে চাই না, আমরা সত্যিকারের যেটা আমাদের দাবি, সেই ন্যায্য দাবিকে আমরা পূরণ করতে চাই। আমরা বাবরি মসজিদ সমর্থনে অনেকেই বলছে যে পার্টি এবং বাবরি মসজিদ কেন ঘুরিয়ে ফেলা হচ্ছে। আমরা কখনোই কারোর কাছে বার্তা দিতে চাই না যে বাবরি মসজিদ এবং আমাদের পার্টি, তার জন্য আমরা সভা করতে এসেছি, এটা কখনোই আমাদের বার্তা নয়। আমাদের একটা বার্তা, সেটা হচ্ছে ন্যায্য দাবি। বাবরি মসজিদ করা কি কোনো অপরাধ? বাবরি মসজিদ যদি কোনো অপরাধ হয়ে থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন সেখানে মন্দির করে বেড়াচ্ছে? কেন দীঘায় জগন্নাথ মন্দির হচ্ছে, কেন কালীবাড়ি মন্দির হচ্ছে? আমাদেরকে বুঝতে হবে, যদি রাজস্ব সরকারের টাকায় যদি মন্দির হতে পারে, তাহলে নিজস্ব ফান্ডের টাকায় নিজস্ব সম্পত্তির উপরে কেন মসজিদ হবে না? এটাই হচ্ছে হুমায়ুন কবিরের বক্তব্য। সুতরাং এই বক্তব্যের সঙ্গে কেউ ঘুলিয়ে ফেলবেন না, এখানে কেউ কোনো বক্তব্যের সঙ্গে ঘুলিয়ে ফেলবেন না। আমরা রাজস্ব, আমাদের ট্যাক্সের টাকায় যদি মন্দির হয়, এটা কারোর আপত্তি হওয়ার কথা নয়, কিন্তু আপত্তি আছে। কেন আপত্তি আছে? মন্দির তার নিজের টাকায় করতে পারে, মসজিদ তার নিজের টাকায় করতে পারে, কিন্তু কোন ট্যাক্সের টাকায় সেখানে মন্দির হওয়া, এটা প্রত্যেকেরই আমার মনে হয় এখানে অবজেকশন, ঠিক তো? তাহলে সেখানে যদি রাজস্ব টাকায় হতে পারে, তাহলে আমাদের ন্যায্য যেটা ওয়াকফ সম্পত্তির টাকা, যেখানে বলা হয়েছিল ইমাম এবং মুয়াজ্জিমদের টাকা আমরা দেব। 2012 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে আসার পর 12 সালে যখন ইমামদের ভাতা দিয়েছিল, তখন বলেছিল কোন টাকায় দিচ্ছি? আমাদের ওয়াকফ সম্পত্তির টাকায় দিচ্ছি, তাই তো? তাহলে ওয়াকফ সম্পত্তির টাকা যদি দেওয়া হয়, 2012 সাল থেকে 2024 সাল পর্যন্ত একটা টাকাও বাড়ায়নি। নেতাজি ইন্ডোরে গত 24শে ডিসেম্বর দেখেছিল, গত 24শে ডিসেম্বর 24শে ডিসেম্বর দেখেছিল, 24 সালে হাত জোড় করে অনুরোধ করে বলেছিল যে আমার কোষাগার শূন্য, সেখানে আমার ইমাম মুয়াজ্জিমদের মতো টাকা দেওয়ার মতো আমার কোনো ফান্ড নেই। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে ইমাম মুয়াজ্জিমদের টাকা দেওয়ার মতো তার ফান্ড শূন্য। অথচ দেখা গেল যে যখনই সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, বিভিন্ন রকমের পুজো, দুর্গা পুজো যখন চলে আসে, তার পকেটটা ফুলফিল হয়ে যায়। কিন্তু ইমাম মুয়াজ্জিমদের বেলায় তখন তার শূন্য থাকে। এটা বুঝতে হবে যে যখন 20,000 থেকে 10,000 থেকে শুরু করে 20,000, 40,000, 50,000, 80,000 করতে করতে যখন 1,20,000 হয়ে গেল, সেটা দিতে পারবে, কিন্তু ইমাম মুয়াজ্জিমদের বেলায় দিতে পারবে না। এটা তো আমাদের নিজস্ব ফান্ডের টাকা, তবুও তার কিন্তু বুক শূন্য হয়ে যাচ্ছে টাকাটা দিতে। সুতরাং এটা হচ্ছে আমাদের পাওনা। সেই পাওনা থেকে আমাদেরকে বুঝতে হবে, আমাদের দাবি আদায় করে নিতে হবে। আর সেই দাবিটা আদায় করতে পারে কে? একমাত্র হুমায়ুন কবির সাহেব মহাশয়। তাই তিনার হাতকে শক্ত করতে আমাদেরকে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে, আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদের ন্যায্য অধিকারকে ফিরে নিতে হবে। এই বলে সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ।